হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই হোলির দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনে যত ইচ্ছে হোলি খেলুন, তবে একটাই কথা বলার যে হোলি খেলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। তো আজকের এই হোলির স্পেশাল দিনে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, ঠিকই শুনছেন, একখানা স্টক নিয়ে আলোচনা করতে চাই। কেন একখানা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওর। অ্যাকচুয়ালি আমরা এই স্টকটাকে কিন্তু র্যান্ডমলি একটা স্টক পিক করে আমরা সেটাকে অ্যানালিসিস করা শুরু করব না। হ্যাঁ, ঠিকই শুনছেন। তো এখানে আমরা স্টকটা কিভাবে খুঁজে বের করব, সেটা হচ্ছে স্ক্রিনারের মাধ্যমে। আমরা স্ক্রিনারে অনেকগুলো কন্ডিশন লাগাবো। যেমন আমি তো অলরেডি স্ক্রিনারে গিয়ে সব কিছু অ্যানালিসিস করে রেখেছি, তো সে কারণে সেটা আমি বলতে পারবো যে আমি ছখানা কন্ডিশন লাগিয়েছি, ছখানা কোয়ারি লাগিয়েছি। আর সেই ছখানা কোয়ারি বা কন্ডিশন স্যাটিসফাই করে মার্কেটের মধ্যে কিন্তু এরকম একখানাই স্টক আছে। মানে আমার কোয়ারি দেওয়ার পরে কিন্তু একখানা স্টক এইভাবে বেরিয়ে এসছে। মানে ভাবতে পারছেন যে পুরো মার্কেটে 5000-এরও বেশি স্টক মানে লিস্টেড, সেখান থেকে জাস্ট একখানা স্টক বেরিয়ে এসেছে আমার কন্ডিশনগুলো দেওয়ার পরে। তো যাই হোক, ভিডিওতে সব কিছুই জানতে পারবেন। আর আজকের এই পদ্ধতিও কিন্তু আপনি যখনই কোনো স্টক মার্কেট থেকে স্টক বাছাই করে বের করার চেষ্টা করবেন, সেখানে আপনাকে সাহায্য করবে। তো ভিডিওতে এগোনোর আগে এই হোলির দিনে স্পেশাল স্টক অ্যানালাইসিসের আইডিয়াটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো স্টক নিয়ে আলোচনা করার আগে একটাই কথা বলে দিই যে সবাই জানেন আমাদের চ্যানেলে কোনো ধরনের কোনো রেকমেন্ডেশন দেওয়া হয় না, সেটা বাই, হোল্ড বা সেলই হোক। আপনাকে কিন্তু সবসময় নিজের অ্যানালিসিস করে স্টক কেনা বেচার কথা ভাবতে হবে। আমরা এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা পদ্ধতি, কিভাবে আপনি ভালো স্টক বাছাই করে বের করবেন। আর সেজন্য ভিডিওটা কিন্তু কেবলমাত্র এডুকেশনাল পারপাসেই বানানো। তো বুঝতেই পারছেন আমাদের আজকের প্রথম টাস্ক যেটা, সেটা হচ্ছে স্টকটাকে ফাইন্ড আউট করে বের করা, তারপরে সেটার অ্যানালাইসিস করা। তো তার জন্য অবশ্যই আমাদের যেতে হবে স্ক্রিনারে। স্ক্রিনারে এলে আপনার খুবই ভালো লাগবে দেখতে। স্ক্রিনারের আজকে যে হোম পেজটা, হোলির জন্য কিন্তু পুরোপুরি কালারফুল স্ক্রিনারের হোম পেজ, খুবই ভালো লাগছে দেখতে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা প্রথমে স্টকটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ক্রিয়েট এ সার্চ কোয়েরি, ঠিক আছে। তো এখানে বিভিন্ন কোয়েরি আমরা দিতে পারি এবং সেই কোয়েরিগুলি যদি স্যাটিসফাই করে তবেই কিন্তু আমরা সেই স্টকটাতে ইন্টারেস্টেড, আদারওয়াইজ নট। এভাবে কিন্তু আমি যে কোয়েরিগুলো দিচ্ছি সেগুলো আপনার সবসময় দেওয়ার দরকার নেই। আপনি নিজের মতো কোয়েরি দিয়ে কিন্তু স্টক বাছাই করে সেগুলোকে অ্যানালিসিস করতে পারেন। তো আজকে প্রথমেই যেটা আমি কোয়েরি দেব সেটা কি, সেটা হচ্ছে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ মার্কেট ক্যাপ একদম যদি ছোট হয় সেটা কিন্তু আমরা চাই না, যেমন মাইক্রো ক্যাপ। তবে কি মার্কেট ক্যাপ মোটামুটি ছোট না হলেও কিন্তু আপনি বড়লোক হতে পারবেন না। মানে কি, বড়লোক হওয়ার জন্য কিন্তু আপনাকে ছোট স্টকই খুঁজে বের করতে হবে, ছোট জেমগুলোকে খুঁজে বের করতে হবে। যেহেতু বড় যে স্টকগুলো সেগুলো কিন্তু অলরেডি যাদের বড়লোক করার, তাদের কিন্তু অলরেডি বড়লোক করে দিয়েছে। তবে একেবারে ছোট যে স্টক সেগুলোতে কিন্তু আমরা ইন্টারেস্টেড নয়। তো সেজন্য আমি মার্কেট ক্যাপ ফর এক্সাম্পল ধরুন 1000 কোটি রাখছি। তো দ্যাট ইজ ওকে। এখানে একটা অ্যান্ড দিতে হয়, অ্যান্ড না দিলে কিন্তু কাজ করবে না কোয়ারি। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রথম কোয়ারি, যে মার্কেট ক্যাপ মোটামুটি 1000 কোটির বেশি হতেই হবে, তার থেকে ছোট কোম্পানিতে আমরা নজর রাখতে চাইছি না। তো এরপরে কি দিতে চাই, এরপরে যেটা দেখতে চাই সেটা হচ্ছে মার্কেট ক্যাপ তো ঠিক আছে, তাদের প্রফিট আছে তো, প্রফিট গ্রোথ আছে তো। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা কোয়ারিকেই কিন্তু একটু এক্সপ্লেন করতে চাই, না হলে কেন কোয়ারিগুলো দিচ্ছি সেগুলো বোঝা যাবে না। যেমন আমি দেখতে চাইছি প্রফিট গ্রোথ, তবে প্রফিট গ্রোথ কি সেটা কিন্তু 1 বছরের নয়, আমি একদম প্রফিট গ্রোথ ধরুন 3 বছরের দিতে চাইছি, ঠিক আছে। এবার কি প্রফিট গ্রোথ কেন ইম্পর্টেন্ট, প্রফিট গ্রোথ এই কারণে ইম্পর্টেন্ট যে প্রফিট যদি মাত্র 10% বা কিছু একটা দিই, সেটাই কিন্তু খুব একটা কাজের না। কোনোবারে প্রফিট 10% দিয়ে দিতে পারে, কিন্তু প্রফিট গ্রোথ এবং মানে ওভার 3 ইয়ার্স যদি দেয়, 3 বছর ধরে প্রফিট গ্রোথ দিচ্ছে, মানে সেটা কিন্তু কোনোভাবে খারাপ হতে পারে না, মানে ইমিডিয়েটলি খারাপ হয়ে যেতে পারে না। এছাড়া যদি আপনি সিম্পল প্রফিট গ্রোথ না দেন, তাহলে কি হয় যে প্রফিট থাকতে পারে কিন্তু যদি গ্রোথ না থাকে, তাহলে সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মাটিতে মিশে যাবে। যাদের মধ্যে গ্রোথ আছে তারা কিন্তু প্রত্যেক বছর যেহেতু গ্রো করছে, সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক ওপরে চলে যাবে। যাদের গ্রোথ নেই তারা নিচে থেকে যাবে। সেই জন্য প্রফিটের থেকেও যেটা মানে সবথেকে বড় ইম্পর্টেন্ট আমি বলবো, সেটা হচ্ছে প্রফিট গ্রোথ। এবার আমি এখানে 3 বছরের দিলাম, গ্রোথটা কত চাই, ধরুন 10%, আমরা স্ট্যান্ডার্ড কিছু ফিগার দিচ্ছি। আর 10% গ্রোথ হচ্ছে যথেষ্ট গ্রোথ বলে আমি মনে করি। তো তারপরে দিয়ে দেবো অ্যান্ড, তারপরে চলে এলো। তো দুটো কোয়ারি কিন্তু আমাদের দেওয়া হলো। এইভাবে কিন্তু আমরা 6খানা কোয়ারি দেবো। 6খানা কোয়ারির পরে দেখার চেষ্টা করবো যে কারা সেটাকে স্যাটিসফাই করছে। তো এরপরের যেটা আমরা দেবো, যে মার্কেট ক্যাপ ঠিক আছে, প্রফিট গ্রোথ হলো, পি রেশিওটা যেন খুব বেশি না হয়। এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে। ফর এক্সাম্পল আমি জাস্ট পি রেশিও এখানে দিতে চাই, প্রাইস টু আর্নিং। দেখতেই পাচ্ছেন প্রাইস টু আর্নিং চলে এসেছে। তো প্রাইস টু আর্নিংয়ের ইম্পর্টেন্সটা কি, আমরা কিছুটা লেস
লেস দেন বা কিছু একটা ইকুয়াল টু যদি দিয়ে দিই, তাহলে সেটা কিন্তু সবসময় পারফেক্ট হয় না আর কি। তো প্রাইস টু আর্নিং লেস দেন ফর এক্সাম্পল ধরুন আমি 25 দিয়ে দিলাম কি 20 দিয়ে দিলাম। আসলে ঘটনাটা কি, ঘটনা হচ্ছে প্রাইস টু আর্নিং সেক্টরের উপরে নির্ভর করে। ধরুন আপনি কোনো পিএসইউ সেক্টরে আছেন, সেখানে কি হয় প্রাইস টু আর্নিং যথেষ্ট কম, একদম কম। তো তার মানে এই নয় যে প্রত্যেকটা পিএসইউ কোম্পানি কিন্তু খুব ভালো বাকিদের থেকে। তাছাড়া আপনি ধরুন যদি আপনি এফএমসিজিতে দেন, সেখানে কি হবে, সেখানে পি রেশিওটা অনেকটা হাই হবে। তার মানে এই নয় কিন্তু সেই স্টকগুলো সব খারাপ। তাছাড়া ধরুন আমি যদি রিটেল স্টকে যাই বা রিসেন্ট যেসব স্টকগুলো লিস্ট হয়েছে সেগুলোতে যাই, বা যদি ডিফেন্স সেক্টরে যাই, সেখানে কিন্তু পি রেশিও খুব হাই। তো পি রেশিও সেক্টর ওয়াইজ কিন্তু ডিপেন্ড করে। সে কারণে আমি কিন্তু কোনো নাম্বার এখানে দেবো না, আমি কি দেবো যে সেই ইন্ডাস্ট্রির মধ্যে যে পি, সেই পি থেকে যেন মোটামুটি এই স্টকটার পি কিছুটা কম হয়। তো তাহলে কিন্তু বোঝা গেল যে ওই সেক্টর স্পেসিফিক আমরা পি রেশিওটা দেখছি। তো বুঝতেই পারলেন আমি প্রাইস টু আর্নিংটা কোনো নাম্বার না দিয়ে কেন ইন্ডাস্ট্রি পি দিলাম। এরপরে একটা দিতে হবে অ্যান্ড, তারপরের কোয়ারি কী দেওয়া যাবে। দেখুন এরকম এক্সাম্পল মার্কেটে আছে যে প্রফিট গ্রোথ আছে, সব কিছু ঠিক আছে, পি রেশিও ঠিক আছে, মার্কেট ক্যাপও ঠিক আছে, তারপরেও কিন্তু স্টক দেউলিয়া হয়ে যায়, মানে কি ব্যাংকরাপ্ট হয়ে যায়। সেজন্য কিন্তু অনেক সময় ক্যাশ ফ্লো দেখার দরকার হয়। ক্যাশ ফ্লো ব্যাপারটা কি, ক্যাশ ফ্লো মানে অ্যাকচুয়ালি কোম্পানি কোনো ক্যাশ জেনারেট করতে পারছে নাকি সব ওই হাওয়ায় প্রফিট দেখানো হচ্ছে, বুঝতে পারলেন। তো ক্যাশ ফ্লো ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার কারণ কি, কারণ কোম্পানি যদি কোনো ক্যাশ জেনারেট করে তাহলে কিন্তু তার যেটা গ্রোথও হবে এবং তার সার্ভাইভ করতে কোনো মুশকিল হবে না। এখানে আমরা লাগাবো ফ্রি ক্যাশ ফ্লো 3 ইয়ার্স, ঠিক আছে, গ্রেটার দেন আমরা কিছুটা লাগাবো। তো ফ্রি ক্যাশ ফ্লো যদি কোনো কোম্পানির থাকে তাহলে বুঝতে পারবেন যে সেটা সার্ভাইভ করতে তার কোনো সমস্যা হবে না, ক্যাশের কোনো সমস্যা হবে না, ভালো ক্যাশ ম্যানেজমেন্ট হচ্ছে। আদারওয়াইজ কিন্তু প্রফিটের পরেও ব্যাংকরাপ্ট হতে পারে, যেটা আমি বললাম। আর সে কারণেই হয়তো মার্কেটে একটা কথা আছে খুবই বিখ্যাত যে ক্যাশ ইজ কিং, ঠিক আছে। তো সে কারণেই হয়তো বলা হয়। তো ফ্রি ক্যাশ ফ্লো যেটা 3 ইয়ার্স, আমি জাস্ট এটা পজিটিভ রাখবো, পজিটিভ ক্যাশ ফ্লো থাকলেই হবে, ঠিক আছে। তো সেটা এরপরে দিলাম অ্যান্ড, এটা হয়ে গেল 4 নম্বর। এছাড়া কি করব, ধরুন এই ধরনের ব্যাপারগুলো যে অ্যানালিটিক্যাল ব্যাপারগুলো সব ঠিক আছে, তারপরে আমরা কি চাই যে বড় লোকের যেন এই স্টকের পেছনে হাত থাকে। তাহলে কি আমরা দেখে নেব যে এফআইআই হোল্ডিং, ঠিক আছে। তো এফআইআই হোল্ডিং অ্যাবসলিউট টার্মে আমরা দেখবো না, আমরা দেখবো কি চেঞ্জ ইন এফআইআই হোল্ডিং, যেন রিসেন্টলি চেঞ্জ আসে কিছু পজিটিভ। তো চেঞ্জ ইন হোল্ডিং এখানে ধরুন আপনি বিগার দেন দিয়ে দিলাম, এখানে একটু এটাকে বড় করে নিতে চাই, এটা বিগার দেন কী দেবো, বিগার দেন ধরুন এটা 5%, 5 দেওয়া মানে এটা হচ্ছে 5%। তো তারপরে আবার একটা অ্যান্ড দেবো। শুধু এফআই নয়, আমরা এটাও দেখতে চাই যে যেন ডিআইএও বাড়াচ্ছে, ঠিক আছে, দুজনেই যেন ভরসা থাকে। তাহলে চেঞ্জ ইন ডিআই হোল্ডিং আমাদের করতে হবে। আর আমি যদি গ্রেটার দেন 5 দিয়ে দিই, দুজনের ধরুন আমি 5% একটা দিলাম, 5% কিন্তু যথেষ্ট মানে চেঞ্জের জন্য। তো চেঞ্জ ইন ডিআইএ দিলাম কি 5%। তাহলে আমাদের কতগুলো কোয়ারি হয়ে গেল এখানে, 6খানা, ঠিক আছে। তো এই 6খানাকে স্যাটিসফাই করলে তবেই কিন্তু আমরা সেই স্টকে ইন্টারেস্টেড। তো এখানে এরপরে আরও একটা জিনিস যেটা আছে এখানে, এটা হচ্ছে অনলি কোম্পানির ডিসেম্বর রেজাল্ট। আমরা কিন্তু লেটেস্ট কোয়ার্টারের যে রেজাল্টটা সেটা বেরোলে সেটাকেই আমরা কনসিডার করব। এই ধরনের ধরুন এটাকে নিয়ে 7খানা হয়ে গেল। তো এরপরে আমরা কি করব, রান দ্য কোয়ারি, তারপরে কিন্তু আমরা স্টক দেখতে পাবো যে কারা কারা এইটাকে কোয়ালিফাই করছে। জানলে অবাক হবেন, জাস্ট আমি রান দ্য কোয়ারি করলাম, সেখানে কিন্তু 1খানা স্টক আসছে মাত্র, এতগুলো 5000-এরও বেশি স্টক, 1খানা স্টক আসছে, সেটা হচ্ছে হিমাৎ সিংহা সেট, ঠিক আছে। তো সেজন্য কিন্তু আমি এটাকে 1 in 5000 একটা জেম বলেছি। বুঝতেই পারলেন যে আমরা যে কন্ডিশনগুলো লাগিয়েছি সেগুলো প্রত্যেকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেই গুরুত্বপূর্ণ কন্ডিশনকে স্যাটিসফাই করা কেবলমাত্র এই একটি কিং স্টক আছে। তো এখানে যদি আমরা এটাকে একটু অ্যানালিসিস করে নিতে চাই, দেখে নিতে চাই যে কী ধরনের পারফরমেন্স, দেখতে পাচ্ছেন যে মার্কেট ক্যাপ হচ্ছে 1831 কোটি। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমার মানে একেবারে ভেতরের কথা, সেটা বলতে চাই যে এই স্টকটা আমার কাছেও কিন্তু খুবই অ্যাট্রাকটিভ। তার কারণ কি, তার কারণ আমি যে সেক্টরে এখন ফোকাস করছি, এই যে স্টক সেটা কিন্তু সেই সেক্টরের মধ্যেকার স্টক, ঠিক আছে। কোন সেক্টর সেটা যদি আপনি দেখতে চান তাহলে এই জায়গাতে দেখুন যে গ্লোবাল টেক্সটাইল মেজর, আমি যে সেক্টরের কথা বলছি সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর। আমার কিন্তু এই সেক্টরে খুবই ইন্টারেস্ট আছে, মানে আগামী ধরুন 5 বছরের জন্য যদি বলেন, এই সেক্টর আমার খুবই ফেভারিট সেক্টর থাকবে। তো সে কারণে কিন্তু যেহেতু এই স্টকটা বেরিয়ে এলো, তো সে কারণে আমি স্টকটার প্রতি একটা স্পেশাল ইন্টারেস্ট আমার আছে, যেহেতু এটা টেক্সটাইলের স্টক। তো স্টক পি দেখতে পাচ্ছেন প্রায় 20 মতো, 20 পি কখনোই বেশি নয়। একটা জিনিস দেখুন, বুক ভ্যালুটা নিশ্চয়ই নিচে কোথাও ক্যালকুলেট করে রাখা থাকবে। এই জায়গায় দেখুন, স্টক ইজ ট্রেডিং অ্যাট 1.14 টাইমস ইটস বুক ভ্যালু। মানে কি, যে পরিমাণ টাকা মানে কোম্পানি বিক্রি হয়ে গেলে থাকবে, কাছাকাছি সেই জায়গাতেই প্রাইস আছে। সুতরাং কোম্পানি যদি প্রফিট করে সেটা পুরোপুরি এসে স্টক প্রাইসে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো সে কারণে এই ধরনের প্রাইস টু বুক ভ্যালু যদি হয়, মানে এতটাই কম 1.14 বা কিছু একটা,
তো সেখানে কিন্তু সেই জন্য কিন্তু আমার কাছে এই স্টকটা যথেষ্ট মানে অ্যাট্রাকটিভ, বিশেষ করে এই প্রাইস টু বুক ভ্যালুর দিক থেকে। বাকি জিনিসগুলোও দেখুন, আরও সি হচ্ছে 10%, আরও হচ্ছে 7%, এই নাম্বারগুলো একটু কম, তবে কিন্তু আমি আগামী 5 বছরের কথা বলছি, যেভাবে আমাদের গভর্নমেন্টও কিন্তু টেক্সটাইল সেক্টরে ফোকাস করছে, সেখান থেকে হয়তো এ ধরনের স্টকগুলোর মধ্যে কিছু প্রফিট আসতে পারে। তো এটা হচ্ছে একটা পি কম্প্যারিজন। এখানে মোটামুটি দেখতে পাবেন যে পি হয়তো অন্যান্যদের কম আছে, যেমন ওয়েলস্পানের হয়তো 18 আছে, জিন্দাল এটা কিন্তু মাত্র আরওসি 3, এটাকে না দেখলেই হবে। ওয়েলস্পানের কিন্তু 18.29 পি, সেখানে আরওসি কিন্তু 16% দিচ্ছে। আর ইনফ্যাক্ট ওয়েলস্পান কিন্তু যথেষ্ট ভালো স্টক। তবে আমরা কেন ওয়েলস্পান নিয়ে আমরা কথা বলছি না, তার কারণ আমাদের কোয়ারিতে ওটা আসেইনি, আমাদের কোয়ারিতে কিন্তু একটাই এসেছে। সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের যে 6খানা কোয়ারি আমরা দিয়েছি তার মধ্যে কোথাও না কোথাও এই ওয়েলস্পান কিন্তু ফেল করছে, যদিও এই নাম্বারগুলো দেখলে আপনি অ্যাট্রাক্টেড হতে পারেন। আপনি কি অ্যানালিসিস করুন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুদের একদম আজকে লাইভ দেখালাম 6খানা কোয়ারি দিয়ে, এই যে টোটাল 6খানা কোয়ারি দিয়ে যে কারা কারা এই স্টক স্যাটিসফাই করে। আপনারা এ ধরনের আরও অন্যান্য আপনার যা পছন্দ সেই কোয়ারিগুলো লাগাতে পারেন, স্টক ফাইন্ড আউট করতে পারেন, আর সেই স্টকগুলোকে অ্যানালিসিস করে একদম বাছাই করে নিতে পারেন আপনার ইনভেস্টমেন্টের জন্য। তো আজকে হোলির দিনে এরকম একটা স্টক, যেটা আজকে আমরা কথা বলছি, এরকম একটা স্টক আপনি ওয়াচ লিস্টে লাগিয়ে রাখুন, কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে অ্যানালিসিস করুন। তবে একটাই জিনিস মাথায় রাখবেন, যেটা আমি শেষমেশ বলতে চাই, যে এই স্টক কিন্তু রিসেন্ট যে লো, যেখানে হয়তো আমার হাই ইন্টারেস্ট ছিল এরকম জায়গাটায়, সেই রিসেন্ট লো থেকে কিন্তু অনেকখানি দৌড়ে নিয়েছে জাস্ট লাস্ট কয়েকদিনে।